আমাদের রাজ্যে বিধায়ক হতে গেলে বা আমাদের দেশে যে কোনো রাজ্য থেকে বিধায়ক নির্বাচিত হবে এমএলএ হতে গেলে কি যোগ্যতা লাগে জানেন? যোগ্যতার কথা যদি শোনেন না অবাক হয়ে যাবেন। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য এমএলএ হওয়ার জন্য বেতন তো আমরা দেখেছি কমপক্ষে 1.5 লক্ষ টাকা শুধু বেতন বা অন্যান্য ভাতা সুযোগ সুবিধা আনলিমিটেড। সেটা আগের ভিডিওতে আমি বলেছি, যারা দেখেননি দেখে নেবেন। বিধায়ক হতে গেলে যে যোগ্যতাগুলো মাস্ট একজন লাগে, সাধারণত ভারতের নাগরিক হতে হয়। শিক্ষাগত যোগ্যতার আমি পরে আসছি। তাকে ভারতের নাগরিক হতে হবে, সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন না হলে তো কেউ আর ভোটে লড়তেই পারবে না। ভারতের নাগরিক হতে হবে। কমপক্ষে মিনিমাম এজ বয়স 25 বছর হতে হবে। 25 বছর না হলে কেউ কিন্তু বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ভোটে এমএলএ হওয়ার জন্য বিধানসভায় দাঁড়াতে গেলে কিন্তু কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। এই রাজ্যে এবং যে রাজ্যের তিনি বিধায়ক, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের এই 294টা সিটে কেউ যদি কন্টেস্ট করতে চায় তাকে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো একটি বিধানসভার ভোটার হতে হবে। যদি আমাদের রাজ্যের ভোটার না হন তাহলে কিন্তু এই রাজ্যের বিধানসভায় দাঁড়াতে পারবে না। লোকসভার ক্ষেত্রে হবে, বিধানসভা, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ নরেন্দ্র মোদী যদি মনে করে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়াবেন সেটা কিন্তু হবে না। এই রাজ্যের ভোটার হতে হবে তাকে, এই রাজ্যের ভোটার হতে হবে। এর ছাড়া এরপরে আসছি, তাকে সুস্থ মস্তিষ্কের হতে হবে। এইখানটা আপনারা বলতে পারেন এখনকার রাজনৈতিক নেতাদের যা ভাষণ শুনি অনেক সময় তো মনে হয় এই নেতা বা এই নেত্রী সুস্থ, তো কিন্তু মানসিকভাবে সুস্থ। অর্থাৎ কোনো প্রার্থীর যদি মানসিক অসুস্থতা কোনো সরকারি হসপিটালে বা কিছু দ্বারা পরীক্ষিত প্রমাণিত হয় যে তার মস্তিষ্কের বিকৃতি আছে, তাহলে কিন্তু তার মনোনয়ন বাতিল হবে। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু নিয়মের মধ্যে আছে। আর একটা যেটি ইম্পর্টেন্ট, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে চলবে না। দেউলিয়া যদি কেউ হয়, অর্থাৎ আদালত যদি ঘোষণা করে যে এর, দেউলিয়া বলতে কাকে বলে, যার ঋণ খেলাপি, কোনো ঋণ টিন নিয়ে সেটা আর মকুব করার তার ক্ষমতা নেই, তাকে বিক্রি করলে জমি জমা সব বিক্রি করেও সেই ঋণ মেটানোর তার পক্ষে সম্ভব নয়, সেটা যদি আদালত কর্তৃক ঘোষিত হয়ে যায় এ দেউলিয়া হয়ে গেছে, তাহলে তার কিন্তু আর ভোটে দাঁড়ানো হবে না। এই জন্যই তো হলফনামা, যে নমিনেশন ফাইলে বলে না, প্রার্থীর বিষয় আশয় সম্পত্তি সব জানাতে হয় ওইখানে, এটাও একটা কারণ। সে যদি দেউলিয়া হয় তাহলে কিন্তু চলবে না। তারপরে কোনো ক্রিমিনাল মানে ফৌজদারি অপরাধী 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অর্থাৎ একজন প্রার্থী, তিনি 1000টা অপরাধ থাকলে, অভিযোগ থাকলে, কেস চললে, মামলা চললে কিছু যায় আসে না, কিন্তু যদি কোনো ফৌজদারি মামলায় মানে ক্রিমিনাল অফেন্সে তার সাজা ঘোষণা হয়ে যায়, সেই সাজাটা 2 বছর বা তার বেশি যদি হয়, তাহলে তার প্রার্থীপদ বাতিল হবে। বা বিধায়ক হওয়াকালীনও যদি আগের কোনো মামলায় রায় ঘোষণা হয় যে সেটা 2 বছর বা তার বেশি সময় কার্যকরী, তাহলে কিন্তু তার পদ চলে যাবে। আমাদের রাজ্যে একবার এসইউসিআই দুজন এমএলএ আগে জিততো, আপনারা জানেন, ওই দক্ষিণ 24 পরগনার আর কুলতুলির ওদিক থেকে। ওইখানকার একজন এমএলএ কিন্তু তার পদ চলে গেছিল একটা পুরনো মামলায়, জানেন। তিনি তখন বিধানসভা অলরেডি ভাষণ দিচ্ছিলেন, আপনাদের অনেকের হয়তো মনে থাকবে। লালু প্রসাদ যাদব যদিও সাংসদ, তার প্রার্থী পদ কিন্তু তিনি ভোটে দাঁড়াতে পারেননি আর 2 বছরের বেশি, যদিও খুব কম হয় এটা। দেখুন, একজন সরকারি কর্মচারীর যদি মামলা হয় তাহলে কিন্তু তার চাকরি চলে যাবে, কিন্তু 2 বছরের কম যদি তার শাস্তি হয় কোনো মামলায়, তার শাস্তি হলো 1.5 বছরের, তাহলে তার কিন্তু বিধানসভার ভোটে দাঁড়াতেও অসুবিধা নেই, এমএলএ হলেও তার পদে যাবে না। এইবার আসে শিক্ষাগত, যেটা আপনারা অপেক্ষা করছেন। শিক্ষাগত যোগ্যতা ভারতীয় সংবিধানে বা আইনে এমএলএদের কোনো মিনিমাম এডুকেশনের কথা বলাই হয়নি। অর্থাৎ এই হলেও চলবে, টিপছাপ দেয়, তিনিও আইন প্রণেতা, তিনি আইন করবেন। কলেজ শিক্ষক, কলেজের শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, অন্যান্য অফিসার, তারা কেমনভাবে চলবে, কি নিয়ম পালন করবে, সেই আইন তৈরি করবে। টিপছাপ দেওয়া এমএলএ, সে ক্ষমতাও আছে। দেখুন, প্রথাগত শিক্ষাকে আমি শিক্ষা বলে বড় মনে করছি, গর্ব করছি, বড়াই করছি, তা নয়, কিন্তু ভাবুন তো, এমএলএ মানে শুধু কি তিনি ওই মাস গেলে পয়সা নেবেন, গাড়ি চড়ে ঘুরে বেড়াবেন, ভাষণ দেবেন, তা তো নয়। তিনি বিধানসভার একজন সদস্য, অর্থাৎ আমাদের রাজ্যের জন্য তিনি আইন তৈরি করবেন। তার কোনো মিনিমাম কোয়ালিফিকেশনের কথাই বলা হয়নি। দেখেছেন আপনারা একটা ছবি এই মুহূর্তে, আমাদের যে এবারের বিধানসভা ভোট হচ্ছে তাতে সম্ভব আছে তারা নিরক্ষর।
নিরক্ষর হওয়াটা অপরাধ নয়, কিন্তু যে দেশে একটা সুইপারের চাকরিও যদি করতে চান, আমি কোনো কাজকে ছোট করছি না, দয়া করে সব কাজ যোগ্যতায় যারা করছে তাদের নিশ্চয়ই স্যালুট করি, সে যে কাজ করুন না কেন। জাস্ট উদাহরণ হিসেবে বলছি, একজন সরকারি স্তরে যদি সুইপারের চাকরিও পেতে চান, তাকে মিনিমাম একটা সার্টিফিকেট পাস করা লাগে। গ্রুপ ডির চাকরি করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস লাগে। আর যারা আইন প্রণয়ন করবে তার এমএলএ হওয়ার জন্য কোনো শিক্ষার প্রয়োজন নেই। ভাবুন, বাবা, প্র্যাকটিস করুন। তাকে স্যালুট মারবে আইএএস আইপিএসরা যদি তিনি কোনো কমিটির মাথায় বসেন, যদি তিনি মন্ত্রীও হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা দেখেছি এর আগে অনেক উদাহরণ আছে। নাম সই করতে গেলে কলম ভেঙে দিচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, তাকে স্যালুট মারবে কে? আইএএস, যারা আমাদের দেশের সবচেয়ে টপ ক্লাস পড়াশোনায়। আমার মতন 50টা 100 টাকা জুড়লেও মস্তিষ্ক মিলে ওই মস্তিষ্কের একটা হবে না। সেই আইএএস আইপিএসরা তাকে স্যালুট মারবে। তিনি যে সিনেমায় দেখেন সেটা কিন্তু সিনেমা এমনি এমনি হয় না, হয়তো অতিরঞ্জিত করে দেখানো হয়। তাই অর্থাৎ এমএলএ হতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আর কি আর বলেছে, ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিতে হয়। ওই যখন ওই নমিনেশনটা ফাইল করতে হয় তখনও বলতে হয়। আবার যখন এমএলএ হিসেবে জেতার পরে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল, সেখানেও বলা হয় যে আমাদের যে সংবিধান আছে তার প্রতি আমি নিষ্ঠা রেখে চলবো। অনেক ক্ষেত্রে আমি কিন্তু কোনো দলকে ইন্ডিকেট করছি না, আমি সিস্টেমটার কথা বলছি। অনেক এমএলএরাই আছেন দেখি তো, অনেক আইন মেনে ফেলেন তারা। যাই হোক, সরকারি চাকরি বা কোনো লাভজনক পদে যদি কেউ থাকে তাহলে কিন্তু এমএলএ হতে পারে না। কেউ যদি সরকারি কোনো চাকুরি করে তারা কিন্তু ভোটে দাঁড়াতে পারবে না। এই জন্য দেখেছেন উত্তরবঙ্গের রাজগঞ্জের যে প্রার্থী সোনাজয়ী এশিয়ান গেমসে এই স্বপ্না বর্মন রেলে চাকরি করতে, তাকে কিন্তু লাস্ট দিন পর্যন্ত টানা হিসরা চলেছে, সেখানে পদত্যাগ করে তবেই তাকে ভোটে দাঁড়াতে হয়েছে। বা অন্য কোনো লাভজনক সংস্থার সাথে যুক্ত থাকলে আপনি কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না। আগে সেখান থেকে পদত্যাগ করে আপনার সাথে অ্যাকসেপ্ট হতে হবে, তবেই আপনি প্রার্থী হতে পারবেন। দুটো একসাথে হতে পারে না। কিন্তু আপনারা জানেন আমাদের দেশেই, রাজ্যে বলছি না, দেশে এমএলএ এমপি এদের অনেক রকম বৈধ অবৈধ ব্যবসা কিন্তু থাকে। যাই হোক, সেটার আইনের যারা আইন পড়ে দেয় তারা আইন তো আমাদের থেকে ভালো বুঝবে। এই হলো আমাদের দেশের এমএলএর হওয়ার যোগ্যতা। এখানে 2-3টে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, 2 বছর বা তার বেশি শাস্তি হলে তবেই সে প্রার্থী হতে পারবে না, নচেত তার কোনো যত মামলা থাক কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি একটা সরকারি চাকুরির অ্যাপ্লিকেশন করবেন, আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, ডিআইবি ভেরিফিকেশন, আপনার নামে যদি এই ধরনের কেস থাকে আপনার বাতিল হয়ে যাবে বা অনেক কাঠখড় পোড়াতে হবে। আমাদের নেতা মন্ত্রীদের জন্য সব ছাড়, শিক্ষাগত যোগ্যতা বলে কিচ্ছু নেই। কেন থাকবেন একবার বলুন তো? কারা আমাদের জন্য আইন প্রণয়ন করছে? বহু উচ্চ শিক্ষিত কিন্তু এমএলএ মন্ত্রীরা আছে সব দলে। আমি তাদের স্যালুট, তাদের প্রতি আমার কোনো কথা নেই। আমি কোনো দলের বিরুদ্ধে বা পক্ষে কোনোটাই আমি নই। কিন্তু যে দলেরই হন না কেন, একজন মিনিমাম শিক্ষাগত যোগ্যতা না থাকা অবস্থায় কি করে এমএলএ হতে পারে? এই আইনের কি পরিবর্তন হওয়ার দরকার বলে আপনি মনে করেন না? যদি করেন, আওয়াজ তুলুন। দলমত দূরে থাক। আজকে 1947-এর ভারতবর্ষ নেই। এই 2026-27 এসেও যে অন্তত মাধ্যমিক বা 8 পাসের মতন মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যার নেই, সে আমার আইনসভার সদস্য হতে পারে না। অসম্ভব। কি মনে হয় আপনাদের মতামত? আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।